আজকে আমরা এই পোর্শনটা করব কমপ্লিট, যে আর্কিমিডিস প্রিন্সিপাল, তারপরে হচ্ছে স্টেটমেন্ট ট্রান্সমিশন অফ ফ্লুইড প্রেশার, পাস্কালস ল, আর প্রিন্সিপালস অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স। এই কয়েকটা টপিক কভার করব আর এক দুটো অঙ্ক করব। তো এগুলো করতে করতে আমাদের 1-1.5 ঘন্টা লেগে যাবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, এইগুলো করার আগে আমাদের কিছু বেসিক টার্মিনোলজি জানা উচিত। যেমন ধরো ডেনসিটি বা ঘনত্ব, এটা জানোই যদিও, তাও আমরা জেনে নিচ্ছি একটু। ডেনসিটি বা ঘনত্ব মানে কি? এটার মানে হচ্ছে যে ভর মানে মাস বাই ভলিউম, এই দুটো রেশিওকে আমরা ডেনসিটি বলছি। মানে একক আয়তনে যা মাস হয় সেটাকে আমরা তার ঘনত্ব বলি। একক আয়তনে যার মাস বেশি হবে, ভর বেশি হবে, তার ঘনত্ব বেশি হবে। আর একক আয়তনে যার মাস কম হবে তার ঘনত্ব কম হবে। তাহলে ডেনসিটি, এটা ডেফিনেশন। এবার তাহলে আমরা এর যদি এককটা দেখি তাহলে বুঝতেই পারছো, কিলোগ্রাম যদি এসআইতে নিই, আর নিচে হচ্ছে ভলিউমের মিটার কিউব হয়, তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব, মানে এটা এটা এসআইতে হয়ে যাবে। সিজিএস এ হয়ে যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা সিজিএস। তো যখন তুমি ডেনসিটির ডেফিনেশনটা জানবে তো এককও জেনে যাবে আর ডাইমেনশনও জেনে যাবে। এটা তো ডেনসিটি হলো। আর একটা জিনিস হয় রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বও বলা হয়, স্পেসিফিক গ্র্যাভিটি একই জিনিস। এই জিনিসটাকে এটা একটু বুঝতে হবে। দেখো এখানে রিলেটিভ আছে বা আমরা বলছি আপেক্ষিক আছে, তো যখনই আপেক্ষিক শব্দটা আসে তো তখন বুঝতে হয় যে ওই জিনিসটা কোনো অন্য কোনো জিনিসের রেসপেক্টে আমরা কম্পেয়ার করছি। ঠিক আছে? যেমন তাহলে এখানে কার রেসপেক্টে কম্পেয়ার করছি? রিলেটিভ ডেনসিটি, কোনো পদার্থের রিলেটিভ ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব মানে আমরা এটা বুঝি যে ওই পদার্থের ঘনত্ব মানে ডেনসিটি অফ দ্য ম্যাটার divided by density of water at 4 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে হচ্ছে এই যে রিলেটিভ ডেনসিটি, যদি আমি এটাকে রো আর বলি, রো আর, তো এই রিলেটিভ ডেনসিটি যেটা, এটা হচ্ছে যার রিলেটিভ ডেনসিটি বের করছো সেই পদার্থটার ডেনসিটি নিতে হবে, আর নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব নিতে হবে। তাহলে এই দুটোর যে অনুপাতটা, এটাকে আমরা বলছি কি রিলেটিভ ডেনসিটি। তাহলে রিলেটিভ কেন? তার কারণ হচ্ছে আমরা জলের রেসপেক্টে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের রেসপেক্টে আমরা গণনাটা করছি, এই জন্য। এবার পয়েন্ট হচ্ছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত হয় ওটা আমাদের জানতে হবে। তাহলে এইটা হয়, যদি আমরা সিজিএস এ নিই তাহলে 1 গ্রাম/সিসি হয়। সিসি মানে সেন্টিমিটার কিউব, এটা সিজিএস। আর যদি এসআইতে নিই তাহলে 1000 কিলোগ্রাম/মিটার কিউব, এই জিনিসটা। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডই কেন তাহলে? এর মানে নিশ্চয়ই জলের কোনো ব্যাপার আছে। তো তার জন্য একটা, আমাদের যদি জলের ডেনসিটির গ্রাফটা দেখি তাহলে ওটা একটু মনে রাখতে হবে যে নর্মালি কি হয়, যে টেম্পারেচারের সাথে যে কোনো পদার্থের আমরা যদি ঘনত্বটা আলোচনা করি, তাহলে টেম্পারেচার যদি বাড়াও তাহলে ওই পদার্থের ইন্টারমলিকুলার স্পেস, যেটা আন্তর আণবিক যে জায়গাটা, সেটা কি বাড়বে? টেম্পারেচার বাড়ালে এই দূরত্বটা বাড়বে।
দূরত্ব যদি বাড়ে তাহলে ডেনসিটিটা কমবে। জেনারেলি টেম্পারেচার বাড়লে তাহলে ডেনসিটি কমছে আর ভলিউম বাড়বে, কারণ এক্সপ্যানশন হয় তাহলে ভলিউম বাড়বে। তো জেনারেলি টেন্ডেন্সি কি হয় যে টেম্পারেচার যদি বাড়াও তাহলে ভলিউমটা কমে, এটা ভলিউমটা কমবে। কিন্তু জলের ক্ষেত্রে দেখা গেছে যে তুমি এর মানে কি টেম্পারেচার যদি কমাও তাহলে ভলিউমটা বাড়ার এই ডেনসিটিটা বাড়ার কথা, তো বাড়ে, জেনারেলি বাড়ে, জলের ক্ষেত্রেও বাড়ে, বাট এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড আসা অবধি বাড়ে, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড আসা অবধি বাড়ে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয় এই ঘনত্বটা ম্যাক্সিমাম হয়ে যায়। তারপরে আরও যদি কমাও তো তখন দেখবো যে আর বাড়ে না, তখন এটা একটু কমতে থাকে আবার। এটাকে আমরা বলি যে একটা অ্যানোমেলি দেখা যায়, জলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় একটা। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বটা ম্যাক্সিমাম হয়, আর সেটা কত হয় 1 গ্রাম/সিসি হয় সিজিএসে, আর না হলে 1000 কিলোগ্রাম/মিটার কিউব হয় এসআইতে। এই জন্য আমরা রিলেটিভ ডেন্সিটি যখন গণনা করি তো জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেডটা মেনশন করে দিই। আচ্ছা, তাহলে রিলেটিভ ডেন্সিটি হলো। এবার রিলেটিভ ডেন্সিটি দেখো, উপরেও ডেন্সিটি আছে নিচেও ডেন্সিটি আছে, এর মানে রিলেটিভ ডেন্সিটির কোনো ইউনিট নেই, তাহলে এটা ইউনিটলেস। আর ইউনিট নেই মানে কি ডাইমেনশনও নেই, তাহলে ডাইমেনশন লেস। তাহলে রিলেটিভ ডেন্সিটি একটা ইউনিটলেস আর ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে ডেন্সিটি হলো আর তারপরে রিলেটিভ ডেন্সিটি হলো। নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে আমরা শিখব ঘাত বা থ্রাস্ট। থ্রাস্ট বা ঘাত, এটাকে একদম বলার জন্য যদি আমরা দেখি তাহলে বাংলাতে বলে অভিলম্ব বল বলে আরো ভালো বোঝা যাবে। অভিলম্ব বল। থ্রাস্ট বা অভিলম্ব বল বা ঘাত এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা সারফেস আছে, ওই সারফেসের উপরে লম্বভাবে যে বল ক্রিয়া করে, লম্বভাবে পারপেন্ডিকুলারলি যে বল ক্রিয়া করে সেটাকে আমরা বলি থ্রাস্ট। আচ্ছা, তাহলে একটা বল যদি এইভাবে ক্রিয়া করে, একটা অ্যাঙ্গেল করে ক্রিয়া করে, তাহলে এটা থ্রাস্ট হবে না। এর যে লম্ব উপাংশটা হবে, মানে এই ইয়েলো বলটা ধরো এইদিকে ক্রিয়া করছে, কিন্তু এর যে এই উপাংশটা হবে এটাকে আমরা খালি কনসিডার করব অ্যাজ এ থ্রাস্ট। মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এফ সাইন থিটা, এটা হবে থ্রাস্ট। তাহলে থ্রাস্ট মানে কি? পারপেন্ডিকুলার ফোর্স। থ্রাস্ট মানে হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব বল, পারপেন্ডিকুলার ফোর্স অ্যাক্টিং অন এ সারফেস। কোনো একটা তলের উপর যে লম্ব বল ক্রিয়া করে সেটাকে আমরা থ্রাস্ট বলি বা ঘাত বলি বা অভিলম্ব বল বলি। আচ্ছা, যখন আমরা থ্রাস্ট বুঝে গেলাম বা ঘাত বুঝে গেলাম, তো এখন আমরা প্রেশার ডিফাইন করব। প্রেশার বা চাপ। প্রেশার বা চাপ মানে হচ্ছে যে থ্রাস্ট বা পার ইউনিট এরিয়া, মানে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে একক ক্ষেত্রফলে কতটা লম্ব বল ক্রিয়া করছে সেটাকে আমরা প্রেশার বলছি, একক ক্ষেত্রফলে। তাহলে একক ক্ষেত্রফলে যদি থ্রাস্ট বেশি অ্যাপ্লাই হয় তাহলে প্রেশার বেশি হবে, আর থ্রাস্ট কম অ্যাপ্লাই হলে প্রেশার কম হবে। এবার যদি আমরা দেখি এর ইউনিটটা কি হয়, তাহলে থ্রাস্ট মানে বল, বলের ইউনিট কি হয়? নিউটন, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার হবে, বা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে, এটা হচ্ছে এসআইতে, এটা হচ্ছে সিজিএসে। তো এই জিনিসটা এছাড়াও আরও ইউনিট আছে, যেমন তোমার পাস্কালটাও তোমার প্রেশারের ইউনিট। তারপরে বার হয়, মিলি বার হয়, এই সবগুলো প্রেশারের ইউনিট হয়।
ঠিক আছে, মানে এই জিনিসটা যে আছে পাস্কাল, মানে এই জিনিসটাকে বলছি নিউটন পার মিটার স্কোয়ার, যে এসআই এককে ওটাকে আমরা 1 পাস্কাল বলি। আচ্ছা, আর আর একটা হয় ব্যবহারিক ইউনিট, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ইউনিট, যে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম, বায়ুমণ্ডলীয় চাপ যেটা। তো সেটা কি হয়, সেটা হচ্ছে যে 76 সেন্টিমিটার উঁচু পারদস্তম্ভে যা চাপ হয়, উঁচু পারদস্তম্ভের চাপ, ওটাকে এক অ্যাটমসফিয়ার বলি। তাহলে পাস্কাল বলো, বার, মিলিবার, নিউটন পার মিটার স্কোয়ার, এগুলো অ্যাটমসফিয়ার, সবই প্রেসারের ইউনিট। এবার আমাদের এখানে যেটা বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে ফ্লুইডের ব্যাপারটা আমাদের অত বেশি কিছু নেই, ট্রান্সমিশন অফ ফ্লুইড প্রেশার। তাহলে আমাদের আগে জানতে হবে ফ্লুইড কি, তারপরে ফ্লুইডে প্রেশার কীরকম হয়, আর ওটার ট্রান্সমিশন কিভাবে হয়, তারপরে পাস্কালসের ল আর আর্কিমিডিস প্রিন্সিপাল, এগুলো আমাদের জানতে হবে। তাহলে ফ্লুইড মানে কি? ফ্লুইড বাংলাতে বলে প্রবাহী। তাহলে ফ্লুইড মানে হচ্ছে সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো, মানে যে সমস্ত পদার্থ প্রবাহিত হয়, প্রবাহিত হতে পারে, হুইচ ক্যান ফ্লো, তাহলে সেগুলোকে ফ্লুইড বলবো। তাহলে লিকুইড যদি নিই, কোনো তরল যদি নিই, তাহলে তরল ফ্লুইড হবে। গ্যাস যদি নিই, তাহলে গ্যাসও ফ্লুইড হবে। তাহলে ফ্লুইড মানে হচ্ছে সাবস্টেন্স হুইচ ক্যান ফ্লো, এর মানে তরল বা গ্যাস, এই পদার্থগুলো ফ্লুইডের এক্সাম্পল। সলিড হবে না, কঠিন যে কঠিনগুলো ফ্লুইড হবে না। তাহলে ফ্লুইড তো বোঝা গেছে। এবার আমরা এখানে যে কেসটা আলোচনা করব সেটা হচ্ছে লিকুইডকে নিয়ে আলোচনা করব, তরলকে নিয়ে, গ্যাসকে নিয়ে আলোচনা করব না। তো আমরা এখন যেটা দেখব, যে একটা লিকুইড যদি থাকে, তাহলে ওই লিকুইডের ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে, ধরো এটা একটা কন্টেইনার আছে, এবার এই কন্টেইনারটা লিকুইড দিয়ে ভর্তি আছে এভাবে, তাহলে এর ভেতরে কোনো একটা পয়েন্টে এই লিকুইডটা কি পরিমাণ প্রেশার অ্যাপ্লাই করবে, ওটা আমরা এখন আলোচনা করব। কি পরিমাণ চাপ দিবে, ওটা আমরা এখন আলোচনা করব। তাহলে এটা কন্টেইনার আগে বানিয়ে নেওয়া যাক। আচ্ছা, ধরো এখান থেকে জল ভরা আছে, জল বা যে কোনো লিকুইড হতে পারে। এবার আমি বলছি যে এই লিকুইডটা, এটা হচ্ছে মুক্ত তল, ওপেন সারফেস। তাহলে এর এইচ গভীরতায় এই পয়েন্টে প্রেশার কত হবে ওটা বের করতে যাচ্ছি। এই যে গভীরতাটা, ওটা বলে দিচ্ছি ধরো স্মল এইচ। মুক্ত তল থেকে এই পয়েন্টের গভীরতা স্মল এইচ। তাহলে এর উপরে কত প্রেশার অ্যাপ্লাই করবে ওই তরলটা, ওটা আমরা এখন আলোচনা করব। তাহলে সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, একটা তরলের স্তম্ভ ধরে নেব, মানে একটা সিলিন্ডার ধরে নেব এইভাবে, যার উচ্চতাটা হবে এইচ উচ্চতা হবে।
তাহলে এটা একটা সিলিন্ডার ধরে নিলাম, উচ্চতা এইচ। আর এর যে ক্ষেত্রফলটা ওটা ধরো এ ধরে নিলাম, নিচেরটাও এ হবে। তাহলে এই সিলিন্ডারটা যেটা পেলাম তার একটা আয়তন হবে। তাহলে সেই আয়তনটা কত হবে? আয়তনটা হবে ক্ষেত্রফল মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতাটা, মানে এ এইচ হবে আয়তনটা। আচ্ছা, আর এই যে লিকুইডটা আছে ওর ডেনসিটি ধরে নিচ্ছি রো। রোটা হচ্ছে ডেনসিটি, ঘনত্ব। আচ্ছা, তাহলে রো ডেনসিটি আর আয়তন হচ্ছে এটা। তাহলে এই লিকুইডটার মাস কত হবে? এই সিলিন্ড্রিক্যাল যে পোর্শনটা নিয়েছে ওই লিকুইডটার মাস, ভর কত হবে? তাহলে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি হয়, মানে ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম হয়। তাহলে মাস ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি হবে। তাহলে ভর যেটা হবে ঘনত্ব ইন্টু ভলিউম। তাহলে ঘনত্ব এরিয়া এইচ, এটা তো ভর হলো। তাহলে এই ভরটার জন্য এই পয়েন্টে যে ওজনটা সেটা কত হবে? ওজনটা হবে ভর, মানে এমজি হয়। তাহলে ভর এখানে রো এ এইচ হলো, আর একটা জি আছে। তাহলে এই পরিমাণ ওজন হচ্ছে এই পয়েন্টের উপরে ক্রিয়া করছে। এবার দেখো এই ওজনটা যে আছে এটা তো পুরো এরিয়াটার জন্য, তাই না? মানে এটাকে আমি বল ক্রিয়া করতে, ওজনটা একটা বল না ফোর্স, ওজনটা একটা ফোর্স। তাহলে এই বলটা এই এর উপরে ক্রিয়া করছে। আমি কি বের করতে যাচ্ছি? প্রেশারটা কত হবে ওটা বের করতে যাচ্ছি। এই পি পয়েন্টে প্রেশারটা কত হবে? তাহলে প্রেশার বের করতে গেলে আমাকে কি করতে হবে? প্রেশার মানে কি? এরিয়া দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে প্রেশার হবে ওজনটাকে যদি এই এরিয়াটা দিয়ে ভাগ করে দিই এ দিয়ে, তাহলে প্রেশার পেয়ে যাব। তাহলে রো এ এইচ জি, আর নিচে এরিয়া হচ্ছে এ, তাহলে এ কেটে গেল। তাহলে প্রেশার ইজ ইকুয়াল টু হয়ে গেল এইচ রো জি। তাহলে এই যে প্রেশারটা আমরা পেলাম, এই প্রেশারটা কিসের প্রেশার? এটা হচ্ছে তরলের চাপ। তরলের চাপ, ওই বিন্দুটার উপরে তরলের যে চাপ সেটা। কিন্তু যেহেতু এটা ওপেন আছে তাহলে এর উপরে একটা অ্যাটমসফেরিক প্রেশারও আছে, বায়ুমণ্ডলের চাপও তো আছে না। তাহলে ওই বায়ুমণ্ডলের চাপটা যদি আমি P0 ধরে নিই, তাহলে P0টা কি? বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে P0টা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে মোট চাপ কত হবে? এই পি পয়েন্টে মোট চাপ হবে, তাহলে মোট চাপ হবে, মোট চাপ ক্যাপিটাল পি যদি বলি, তাহলে তো একটা হবে বায়ুমণ্ডলীয় চাপ যেটা ওটা, প্লাস তরলের জন্য যে চাপটা, মানে স্মল পিটা, এটা স্মল পি লিখেছি, তাহলে সেটা হবে এইচ রো জি। এইচ রো জি। তাহলে একটা তরল যে পরিমাণ চাপ অ্যাপ্লাই করছে সেটা এইচ রো জি, আর বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে P0, ওটা অন্য নোটেশন ইউজ করতে পারো। তাহলে মোট চাপ হবে ওই পয়েন্টে P0 প্লাস এইচ রো জি, এই জিনিসটা। আচ্ছা, এবার দেখো এটা তো আমরা এখান থেকে বুঝে গেলাম যে ধরো যদি আমরা বায়ুমণ্ডলীয় চাপটাকে কনসিডার করি তাহলে P0টা এর সাথে অ্যাড হবে, আর না হলে খালি তরলটা যদি নিই তাহলে এইচ রো জি হয়। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা বুঝলাম যে একটা ধরো কন্টেইনার আছে, আর এই কন্টেইনারে এইচ গভীরতায় তরল যে চাপটা প্রয়োগ করে সেটা হচ্ছে এইচ রো জি, এটা আমরা বুঝলাম।
আচ্ছা, এইবার এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে দেখব যে যদি একটা পয়েন্টে না হয় একটা বস্তুকে আমি এখানে নিমজ্জিত করি, ধরো একটা এরকম ঘনক আকার বস্তুকে আমি নিমজ্জিত করলাম। এই ঘনকটার ধরো প্রত্যেকটা সাইডের যে দৈর্ঘ্যটা, প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য ওটা হচ্ছে এল। যদি এটা ধরে নিই, আর এটা ধরো উপরের যে সারফেসটা আছে, উপরের যে সারফেসটা ওটা হচ্ছে ধরে নাও H1 গভীরতায় আছে, আর নিচের যে সারফেসটা আছে, একদম নিচের সারফেসটা যেটা, এই সারফেসটার কথা বলছি, এটা ধরে নাও H2 গভীরতা আছে, আর এগুলো পুরো জলে ভর্তি আছে। এবার এখানে দেখো এই সারফেসগুলোতে এই দিক থেকে জলটা প্রেশার প্রেশার অ্যাপ্লাই করবে, এই দিক থেকে অ্যাপ্লাই করবে, কিন্তু এই দুটো প্রেশার কি হচ্ছে যে ইকুয়াল অ্যান্ড অপোজিট হচ্ছে, তাহলে এগুলো ব্যালেন্স করে যাবে, মানে এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে নেট যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা উপরের সারফেসটার জন্য এইদিকে অ্যাপ্লাই করবে সেটা, আর নিচের সারফেসটার জন্য এটা অ্যাপ্লাই হবে। এবার পয়েন্ট হচ্ছে এটা ক্যান্সেল করবে না কেন? কারণ এক্ষুনি আমরা দেখলাম যে এই যে প্রেশার, যেটা তরলের জন্য যে প্রেশারটা, ওটা এইচের উপরে ডিপেন্ড করে। কারণ আমরা কি দেখলাম যে প্রেশারটা এইচ রো জি, জি কনস্ট্যান্ট, একটা তরলের ক্ষেত্রে রোটাও কনস্ট্যান্ট, এর মানে এইচটা গভীরতাটার উপরে ডিপেন্ড করে। তাহলে এই সারফেসটা আর এই সারফেসটা, এই পাশের সারফেসটা যদি আমরা কনসিডার করি, তাহলে এগুলো তো একই গভীরতায় আছে প্রত্যেকটা পয়েন্ট, তাহলে ওগুলো জন্য ক্যান্সেল হয়ে যায় প্রেশারটা। বাট এখানে উপরের যে তলটা আর নিচের যে তলটা, এই দুটো কিন্তু একই গভীরতায় নেই, এর মানে এখানে একটা প্রেশারের ডিফারেন্স হবে। তাহলে আমি উপরের তলটাকে 1 নম্বর তল যদি বলে দিই, আর নিচের তলটাকে যদি 2 নম্বর তল বলে দিই, তাহলে 1 নম্বর তলে প্রেশার হবে H1 রো জি, আর 2 নম্বর তলে প্রেশার হবে H2 রো জি। এবার H2টা বড়, এটা গভীরতাটা বেশি H2টার, তাহলে P2টা এর মানে বড়। আচ্ছা, P2টা বড় মানে নিচের দিক থেকে প্রেশারটা যেটা অ্যাপ্লাই হচ্ছে ওটা বড়। তাহলে প্রেশার ডিফারেন্স কত হচ্ছে? প্রেশার ডিফারেন্স হচ্ছে P2 মাইনাস P1। তাহলে আমি H2 মাইনাস H1 হচ্ছে, আর রো জি হচ্ছে কমন নিয়ে নাও, এটা হলো প্রেশার ডিফারেন্স। আচ্ছা, এটা তো প্রেশার হলো, কিন্তু আমি যদি ফোর্স কনসিডার করি তাহলে কি হবে? এরিয়া দিয়ে গুণ করে দিতে হবে, এরিয়া দিয়ে। তাহলে বল ফোর্স যেটা, এটাকে যদি আমি দুই দিকে এরিয়া দিয়ে গুণ করে দিই, এরিয়া মানে কি, একটা সাইডের লেন্থ হচ্ছে এল, তাহলে আমি এল স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম দুই দিকে। তাহলে এটা কি হয়ে গেল ব্যাপারটা? এটা হয়ে গেলো বলের মানে ঘাতের পার্থক্য আর কি, ঘাতের পার্থক্য। তাহলে ঘাতের পার্থক্য কত হচ্ছে? H2 মাইনাস H1 মানে কি? দেখো H2 মানে এখান থেকে এই গভীরতাটা, আর H1 মানে এখান থেকে এইটা, তাহলে H2 মাইনাস H1 মানে এইটুকু দিচ্ছি, আর ওটা মানে এলই, তাহলে এটাও মানে হচ্ছে এল। তাহলে এল আর এল স্কোয়ার, তাহলে এল কিউব হয়ে গেল, রো জি হয়ে গেল। এল কিউব মানে আবার কি? এই ঘনকটার আয়তন, তাহলে আয়তন, আর রো জি হয়ে গেল রো ভিজি। তাহলে এই যে ঘাতের পার্থক্য, এই তাহলে এই ঘাতের পার্থক্য যে ভ্যালুটা আসছে সেটা ঊর্ধ্বমুখী হচ্ছে, তাই না? এর মানে ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করছে। তাহলে এই ঊর্ধ্বমুখী বলটা যেটা ক্রিয়া করছে তার মানটা কত হচ্ছে? রো। রো মানে কি? এই তরলটার ঘনত্বটা ভি আর জি। ভিটা কি? ভিটা হচ্ছে এই বস্তুটা, যে বস্তুটাকে আমরা ডুবিয়েছি, নিমজ্জিত করেছি, তার আয়তন। বা আমরা এটাও বলতে পারি ভিটা ওর আয়তন না বলে, যে এই বস্তুটা কত পরিমাণ তরলকে অপসারিত করেছে, ওখান থেকে সরিয়ে দিয়েছে, তার আয়তন বললেও হবে। কারণ ওটা দুটোই সমানই হবে, কারণ যত যে আয়তন আমি ডুবাবো বস্তুটাকে,
ধরো 5 লিটারের একটা বস্তুকে যদি ডুবাই তো 5 লিটার জলকেই সরাবে। তাহলে এই আয়তনটাকে আমি বস্তুটার আয়তন বলতে পারি বা অপসারিত জলের আয়তনও বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি ভিটাকে এটা বলতে পারবো যে বস্তুটির আয়তন, আর এটা কি অপসারিত তরলের আয়তনের সাথে সমান। অপসারিত তরলের আয়তনের সাথে সমান হবে। আচ্ছা, তাহলে এটা আয়তন হলো, আর এটা হচ্ছে ঘনত্ব। তাহলে আয়তন আর ঘনত্ব যদি গুণ করি তাহলে ওর মাস পেয়ে যায় না, মাস। তাহলে এটা হয়ে গেল মাস আর জি। আর এটা মানে কি ওজন। তাহলে ওজন মানে কার ওজন হবে, তাহলে অপসারিত তরলের ওজন, কারণ অপসারিত তরলের আয়তন আর অপসারিত তরলের ঘনত্ব গুণ করছো, তাহলে এই ওজনটা মাসটা অপসারিত তরলের ভর হবে, মাস। তাহলে এটা হবে অপসারিত অপসারিত তরলের ওজন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা এটা বুঝতে পারলাম যে কোনো একটা বস্তু যদি কোনো একটা তরলে নিমজ্জিত করা হয়, ঠিক আছে, তাহলে ওই বস্তুটার উপরে তরলটি একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। ঠিক আছে, সেই ঊর্ধ্বমুখী বলটার যে মানটা হয় সেই মানটা হবে ওই অপসারিত তরলের ওজনের সমান। তাহলে ঊর্ধ্বমুখী বলটা সেটা হচ্ছে অপসারিত অপসারিত তরলের ওজনের সমান হবে। তাহলে এই যে ঊর্ধ্বমুখী বলটা যেটা অ্যাপ্লাই হচ্ছে এখানে, ঠিক আছে, যে বলটা ঊর্ধ্বমুখী বলটা অ্যাপ্লাই হচ্ছে, এইটাকে আমরা বলছি কি প্লাবক বল। প্লাবক বল বা বয়েন্ট ফোর্স। আর এই বয়েন্ট ফোর্সের জন্যই কোনো একটা বস্তু কিন্তু কোনো তরলে মানে ভেসে বেড়ায় বা সম্পূর্ণরূপে ডুবে না। আর যদি ওর ওজনটা মানে বস্তুটার ওজনটা যদি ঘনত্বটা যদি তরলের ঘনত্বের বেশি হয়ে যায় তখন ডুবে যাবে, বাট কম হলে ডুববে না আর কি। তো যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে কন্ডিশনটা হচ্ছে যে প্লাবক বল যেটা হবে সেটা অপসারিত তরলের ওজনের সমান হবে, যেটা আমরা এখানে দেখালাম যে ঊর্ধ্বমুখী যে বলটা হবে সেটা হচ্ছে তোমার অপসারিত তরলের ওজনের সাথে সমান হয়। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি পেলাম যে কোনো একটা বস্তুকে যদি নিমজ্জিত করা হয়, কোনো একটা তরলে কোনো একটা বস্তুকে যদি নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তুটা একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, আর সেই ঊর্ধ্বমুখী বলটার হচ্ছে তার অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। এটা আমরা এতক্ষণ অবধি শিখলাম। তো এগুলো আমরা এখন যে লক্ষ্য করলাম ওরকম না, আর্কিমিডিস নামে একজন ব্যক্তি সে এগুলো অনেক আগেই লক্ষ্য করেছিল। তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল, যেটা ওই জিনিসটা পড়বো। আচ্ছা, তো উনি কি বলছিলেন যে কোনো বস্তুকে যদি কোনো একটা তরলে ডোবানো যায়, ঠিক আছে, পার্শ্বীয় বা আংশিক সম্পূর্ণভাবে যদি ডোবানো যায় তাহলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। ধরো এখানে যে আমরা বস্তুটাকে ডুবালাম তাহলে এর ওজন তো কমে গেল না, কারণ ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করছে F। তাহলে এর মানে কি,
ওর একটা ওজনের হ্রাস পায়, ওজন ঘটে মানে কমে যায়। আর নর্মালি দেখবে যে একটা কোনো বস্তুকে যদি জলে ডোবানো হয় তাহলে ওর ওজনটা কিন্তু কম, হালকা মনে হয়, এর মানে ওজনটা আপাতত হ্রাস পায়। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি কোনো একটা বস্তুকে জলে বা অন্য কোনো তরলে ডোবানো যায় তাহলে ওর ওজনটা আপাতত হ্রাস পায়। আর এই যে হ্রাস পায় তার পরিমাণটা কত ওজন হ্রাস পাবে সেটা হচ্ছে অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। তো এই জিনিসটাই হচ্ছে আর্কিমিডিস বলেছিল, আর এই জিনিসটাকে আমরা বলছি আর্কিমিডিসের প্রিন্সিপাল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো তরলে ধরো কোনো বস্তুকে তুমি ডোবাও, তাহলে ডোবালে এর একটা ওজনের হ্রাস হবে, ঘাটতি হবে। সেটা কেন হচ্ছে? কারণ একটা ঊর্ধ্বমুখী বল, বয়েন্ট ফোর্স যে ক্রিয়া করছে সেটার জন্য। এবার সেটা তো ঠিক আছে যে হ্রাস পাচ্ছে, তো এই হ্রাসের পরিমাণটা কত হবে? তাহলে এই হ্রাসের পরিমাণটা হবে যে ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান। সেটা তরল না হয়ে গ্যাসীয় হলেও একই প্রিন্সিপাল হবে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তো একটু ভারী হলে ওটা মানে ভাসবে না আর কি, কারণ সেই ক্ষেত্রে যে বয়েন্ট ফোর্সটা ওটা অনেক কম হয়। তাহলে আর্কিমিডিসের প্রিন্সিপালটা বোঝা গেছে কি বলছে, বলতে চেয়েছে ও? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, আচ্ছা। এবার দেখো, আচ্ছা, প্রেশার মানে আমি বললাম কি, প্রেশার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া। এবার দেখো এই প্রেশারের কনসেপ্টটা আমরা লাগাবো কাজে। তো ফোর্স পার ইউনিট এরিয়া যদি হয়, এবার তার আগে আমরা পাস্কালস ল একটু পড়ে নিই। এইটা কি বলছে? পাস্কালের সূত্র, পাস্কালস ল অনুযায়ী কি, যে কোনো তরলের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো তরলের ক্ষেত্রে যদি আমি কোনো একটা পয়েন্টে প্রেশার অ্যাপ্লাই করি, ধরো এটা তরল আছে, এখানে এটা তরল আছে, তাহলে এখানে ধরো আমি একটা প্রেশার অ্যাপ্লাই করলাম, তাহলে এই প্রেশারটা প্রত্যেকটা পয়েন্টে সমানভাবে ছড়িয়ে পড়বে। মানে এখানে যদি আমি 10 মিলিবার প্রেশার অ্যাপ্লাই করি তাহলে এই পয়েন্টেও 10 মিলিবার প্রেশার যাবে, এই পয়েন্টে 10 মিলিবার প্রেশার, এই পয়েন্টেও, এই পয়েন্টেও, এই পয়েন্টেও। এটা হচ্ছে পাস্কালের সূত্র। এর মানে আমি যদি 1 বার প্রেশার অ্যাপ্লাই করি এখানে যে কোনো পয়েন্টে, তাহলে ও প্রত্যেকটা পয়েন্টে সমানভাবে ওই প্রেশারটা সঞ্চারিত হবে। তো এবার এই পাস্কেলের সূত্র অনুযায়ী আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব। যেমন ধরো এই পাস্কেলের সূত্র অনুযায়ী আমি বলছি প্রেশারটা সমানভাবে ছড়াবে, চাপটার কথা বলছি, আমি বলটার কথা বলছি না, যে বলটা সমানভাবে ছড়াবে এটা বলছি না, চাপটা সমানভাবে ছড়াবে। তো চাপটা যদি সমানভাবে ছড়ায় তো আমরা দেখব যে এখানে বলকে বাড়ানো যায়, মানে তুমি কম বল অ্যাপ্লাই করেও তুমি বেশি বল পেতে পারো। আর এই কনসেপ্টটাকে আমরা ব্যবহারিক জীবনে অ্যাপ্লাই করি। তো যেমন একটা এক্সাম্পল দেখে নিই, সাপোজ ধরো আহ, এখানে এখানে একটা বড় এরকম সিলিন্ডার আছে, আর একটা হচ্ছে এখানে ছোট সিলিন্ডার আছে এরকম।
দুটোই হচ্ছে ধরো এখানে পিস্টন দিয়ে লাগানো আছে, এটা পিস্টন লাগানো আছে, এখানেও পিস্টন লাগানো আছে। আর এটা হচ্ছে পুরো লিকুইড দিয়ে ফিল্ড আছে, মানে একই লিকুইড দিয়ে ফিল্ড আছে দুটো। এবার তাহলে এই যে ছোট নলটা আছে, সেই ছোট নলটার এরিয়াটা ধরে নাও স্মল এ, এখানকার যে এরিয়াটা সেটা ধরো ক্যাপিটাল এ, কারণ বড় তো ক্যাপিটাল এ ধরলাম। আচ্ছা, এবার সাপোজ ধরো আমি এই দিক থেকে প্রেশার অ্যাপ্লাই করলাম P1, P1 প্রেশার অ্যাপ্লাই করলাম, বাইরে থেকে চাপলাম ধরো। তো P1 প্রেশার যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে ফোর্স, বল কতটা অ্যাপ্লাই হবে এই এই পয়েন্টে, তাহলে এখানে বল অ্যাপ্লাই হবে, প্রেশার মানে কি ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে F1 হবে P1 ইন্টু এ, বা আমি বলতে পারি P1 ইজ ইকুয়াল টু F1 বাই এ। এটা একটা পয়েন্ট হলো। এবার অ্যাকর্ডিং টু পাস্কালস ল, মানে পাস্কালের সূত্র অনুযায়ী কি হবে, যে এই P1টা যেটা আমি এখানে অ্যাপ্লাই করলাম সেটা কি প্রত্যেকটা পয়েন্টে সমানভাবে ছড়াবে, এদিকেও ছড়াবে, এদিকেও ছড়াবে, এখানেও ছড়াবে, উপরেও যাবে। তাহলে এই উপরের যে পয়েন্টে এখানে উপরের দিকে যে প্রেশার অ্যাপ্লাই হবে, এটাও কি হবে, এটাও P1ই অ্যাপ্লাই হবে, তাই না? এটাও P1ই অ্যাপ্লাই হবে, কারণ P1 অ্যাপ্লাই করেছো এদিকে। তো পাস্কালের সূত্র অনুযায়ী উপরেও প্রেশার P1ই অ্যাপ্লাই হবে। আচ্ছা, প্রেশার যদি P1, এখানেও প্রেশার P1 অ্যাপ্লাই হয়, কিন্তু এখানে ফোর্সটা আলাদা হবে। কেন? কারণ এখানে এরিয়াটা কত, ক্যাপিটালে, এরিয়াটা ক্যাপিটালে, তাহলে এখানে P1 মানে হবে F, এখানে ফোর্সটা F যেহেতু আলাদা, তাহলে F2 ধরে নিচ্ছি, ধরো F2 ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে F2 বাই ক্যাপিটাল এ হবে। এবার অ্যাকর্ডিং টু পাস্কালস ল, দিস P1 অ্যান্ড দিস P1 ইজ সেম, তাহলে আমি কি লিখতে পারবো পাস্কাল ল অনুযায়ী যে F1 বাই এ ইজ ইকুয়াল টু F2 বাই এ, সরি, F1 বাই স্মল এ, এটা স্মল এ হবে, F1 বাই স্মল এ, দুটোই তো সেম কিভাবে। তাহলে আমি F2টা যদি বের করতে চাই, তাহলে ক্যাপিটাল এ বাই স্মল এ ইন্টু F1। তাহলে দেখো, এবার ক্যাপিটাল এটা যেহেতু বড়, তাহলে ক্যাপিটাল এ বাই স্মল এটা গ্রেটার দেন 1। তো আমি কি বলতে পারবো যে F2টাও তাহলে গ্রেটার দেন F1, F2টা তাহলে গ্রেটার দেন F1 হচ্ছে। এর মানে কি, আমি স্মল প্রেশার অ্যাপ্লাই করে বা স্মল ফোর্স দিয়ে আমি কিন্তু বেশি ফোর্স পাচ্ছি আউটপুটে, তাই না? তো এই প্রিন্সিপালটাকে আমরা বলি কি, যে প্রিন্সিপাল অফ, কোথায় গেল, এই যে এখানে, পাস্কালস ল, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স। মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই যে মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। এখানে A1, F2টা এ বাই স্মল এ টাইমস F1, ধরো এটা সাপোজ ধরে নাও 10, আর স্মল এটা ধরে নাও 2 ইউনিট আছে, এটা ক্যাপিটাল এ ধরে নাও, তাহলে F2টা দেখো কত হবে, 10/2, মানে 5 টাইমস F1, মানে F1 এর থেকে 5 গুণ বেড়ে যাচ্ছে, মানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তো এই জন্য এই প্রিন্সিপালটাকে আমরা বলছি প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স, মানে কম ফোর্স অ্যাপ্লাই করেও তুমি কিন্তু বেশি ফোর্স পাবে। তো এটার ব্যবহারিক জীবনে আমাদের অনেক অ্যাপ্লাই আছে, যেমন ধরো, যেমন হাইড্রোলিক ট্রলিগুলোতে যে তুলে, তো লোড জিনিসগুলোকেও তুলে, তো ওটা কিভাবে তুললো, ওখানে আমরা এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করি, হাইড্রোলিক প্রিন্সিপালটা। লিফটের ক্ষেত্রে, প্রেস, হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এটা আমরা সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করি। যেমন ধরো, আমি একটা ছবি নিয়ে আসি, দাঁড়াও তো।
হাইড্রোলিক প্রেস। যেমন এখানে হাইড্রোলিক প্রেসটা কিভাবে হয়, কাজটা করে একটু দেখে নাও। যে এখানে আমরা এফার্ট দিই, মানে একটু প্রেশার অ্যাপ্লাই করি। এবার একটু প্রেশার অ্যাপ্লাই করলে এই যে স্মল যে এটা আছে, এখানে যে স্মল চোঙটা আছে, তাহলে এখানে একটু প্রেশার ফোর্স অ্যাপ্লাই হলো, রাইট? এবার এই জিনিসটা কি হয়, পুরো লিকুইডে সমানভাবে পাস্কেলের সূত্র অনুযায়ী পুরো লিকুইডে সমানভাবে প্রেশার অ্যাপ্লাই হয়। বাট এখানে যেহেতু এর এরিয়াটা বেশি, তাহলে কি হবে, যে এ বেশি ফোর্স অ্যাপ্লাই হবে এখানে, তাহলে বেশি ফোর্স অ্যাপ্লাই হবে আর এটা উপরের দিকে তাহলে উঠবে। এবার এটা উপরের দিকে উঠবে। এবার এখানে একটা এটা ফিক্সড আছে, এখানে মাঝে আমরা কিছু রেখে দিয়েছি, তাহলে কি হবে, এটা প্রেশার দিবে, প্রেশার দিয়ে এটাকে চেপে দিবে, তাই না? আমাদের ধরো অনেক গুলো কম্প্রেস করার কাজে লাগে, যে অনেক ধরো অনেক ভলিউমকে কমিয়ে একটা প্যাকেট করতে হবে, তাহলে তখন এগুলোকে এখানে রেখে প্রেস করে দেবো, তাহলে এটা হাইড্রোলিক প্রেস হিসেবে কাজ করে। তো এবার রিলিজ করে দেবো, তখন আবার ওটা নিচে নেমে যাবে। তো এবার এখানে ওই জিনিসটাই তো কাজে লেগেছে না, যে কম বল অ্যাপ্লাই করে তুমি বেশি বল পেয়েছো, কিন্তু এখানে এরিয়াটা ডিফারেন্স আছে যেহেতু, এই জন্য। এখানে একটা কোশ্চেন আছে, দেখো কি বলছে, একটি হাইড্রোলিক প্রেসের বড় ও ছোট পিস্টনের ব্যাস যথাক্রমে এত আর এত। মানে এখানে যে বড় পিস্টনটা আছে, এটা হচ্ছে বড় পিস্টন, আর এটা ছোট পিস্টন, এদের ব্যাসগুলো বলে দিয়েছে। আর ছোট পিস্টনে কি পরিমাণ বল প্রয়োগ করলে বড় পিস্টনে এত নিউটন ঘাত উৎপন্ন হবে। বলছে এখানে তুমি কত F1টা কত হলে F2টা যেটা ঘাত উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে 4050 না কত আছে, 4050 নিউটন হবে। তাহলে এখানে আমরা কোন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবো, এটাই, যে F1/A1 ইজ ইকুয়াল টু F2/A2 হয় পাস্কেলের সূত্র অনুযায়ী। তাহলে আমরা যদি এটা দেখি, তো অ্যাকর্ডিং টু পাস্কালস ল, কি হচ্ছে, যে F1/A1 ইজ ইকুয়াল টু F2/A2। F1টা আমি ছোটটা ধরে নিচ্ছি, 1টা, আর 2টা হচ্ছে আমি বড়টা ধরে নিচ্ছি। তাহলে কত অ্যাপ্লাই করলে, মানে F1টা বের করতে হবে, তাহলে F1 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে A2/A1, এই সরি, F1 হয়ে যাচ্ছে A1/A2, A1/A2, A1/A2 ইন্টু F2। A1 মানে পাই R1 স্কোয়ার, আর এখানে হচ্ছে পাই R2 স্কোয়ার ইন্টু F2। পাই পাই কেটে দাও। R1 মানে হচ্ছে কত, 5 আর 45 আছে, এটা ব্যাস, তাহলে 5/2, আর এখানে 45/2, তার হোল স্কোয়ার করে দিলাম পুরোটা, আর ইন্টু F2 মানে হচ্ছে 4050। এবার 2 কেটে যাবে, 5 দিয়ে এটা কেটে গেল, 9 হয়ে যাবে, 5 9 যা। স্যার এটা তো নিউটন আছে আর সেন্টিমিটার আছে, তাহলে চেঞ্জ করতে হবে না একটা? এখানে রেশিও আছে না, না করলেও হবে, কেটে যাবে না উপর নিচে। ও আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, ঠিক আছে। মানে করলে একই ব্যাপার ওটাই আসবে। এখানে তো রেশিও যেহেতু করব না আমরা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে হুম। পেরেছি। তো এবার 1/9 স্কোয়ার, তাহলে এখানে 4050/9 স্কোয়ার মানে 81 এতো নিউটন। এটা যদি কাটো, আহ, পাঁচ পাঁচ একে পাঁচ, 5 আর 8 40, হ্যাঁ 5 দিয়ে কেটে যাবে, আর এটা 0। তাহলে F1টা কত? 50 নিউটন হলো। এর মানে 50 নিউটন তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এখানে এফার্টে, কিন্তু তুমি পাচ্ছ কত? এত বেশি পরিমাণ পাচ্ছ, মানে কত গুণ হচ্ছে? 81 গুণ তুমি বেশি পাচ্ছ। তাহলে পাস্কালস ল এর অ্যাপ্লিকেশন হিসেবে এটা আমরা হাইড্রোলিক প্রেসে এভাবে করা যেতে পারে। সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই হয় হাইড্রোলিক লিফটে, মানে হাইড্রোলিক প্রেসে আমরা এখানে শুধু উপরে ফিক্সড দিয়েছিলাম, এটা ফিক্সড করে দিয়েছিলাম, আর এখানেই একটা বস্তু রেখেছিলাম। এইবার এটা যদি ফিক্স না করি, এখানে খালি বস্তুটা রাখি, তাহলে ও তুলে দিবে উপরের দিকে, লিফট হিসেবে কাজ করবে ওই জিনিসটা। আর ব্রেকগুলো যে লাগায় হাইড্রোলিক ব্রেকে, ওখানেও সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করে। আমরা পা দিয়ে একটু চাপি, তাহলে ওই চাকার ওখানে গিয়ে বেশি অনেক পরিমাণ বল অ্যাপ্লাই হয়, বলে ওটা ব্রেকটা লাগে আর কি, হাইড্রোলিক ব্রেকটা এটা। দেখো এখানে কোনো ডাউট আছে? না স্যার। ওকে, এখানে কি আছে? হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আছে, দেখো। বলছে এই তো গ্রাম পার সিসি ঘনত্বের একটি কাচ নির্মিত বলের উপর এত গ্রাম পার সিসি ঘনত্বের মোমের পুরু প্রলেপ দেওয়া আছে, ঠিক আছে? মানে একটা বল আছে, এবার এই বলটার উপরে প্রলেপ দেওয়া আছে মোমের, এরকম করে। আর এই ঘনত্বটা বলে দিয়েছে, দুটো আলাদা আলাদা ঘনত্ব আছে। প্রলেপ সহ বলটি জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, মানে পুরো ডুবে ভাসে আর কি জলে। তাহলে মোম ও কাচের আয়তনের অনুপাত নির্ণয় করো। মোম ও কাচের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে মোমের আয়তন যদি V1 হয়, আর এই কাচটার বলটার আয়তন যদি V2 হয়, তো তোমাকে বের করতে হবে যে V1:V2 এটা কত। কন্ডিশন কি? যে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, ঠিক? তো কিভাবে করতে হবে? মানে যেহেতু পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে, তাহলে প্লাবতার কনসেপ্টটা লাগাতে হবে, তাই না? আর্কিমিডিসের প্রিন্সিপাল আসবে এখানে। তাহলে এটা যেহেতু V2 আর এটা V1 ধরেছি আমরা, তাহলে এর তো ডেনসিটি দেওয়া আছে, মানে কাচ নির্মিত বলের ওজন হচ্ছে এটা, তাহলে এটা ρ2 ধরে নাও, এই ডেনসিটি, আর এর ডেনসিটি হচ্ছে ρ1। তাহলে রো টাইমস ভি করলে কি হয়?
রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে রো টাইমস ভি করলে মাস পেয়ে যাও। তাহলে এম ওয়ানটা কত হচ্ছে? এম ওয়ানটা হচ্ছে রো ভি ওয়ান, রো ওয়ান ভি ওয়ান, আর এম টুটা হচ্ছে রো টু ভি টু। ঠিক, কিন্তু আমাদের যে আর্কিমিডিসের প্রিন্সিপাল, ওখানে তো ওজনের ব্যাপারে বলা হয়েছে, তো জি দিয়ে গুণ করতে হবে। মানে যদি আমি দেখি যে মোমের ওজন, এম ওয়ানটাকে মোম ধরেছি, তাহলে মোমের ওজন যদি দেখি তাহলে সেটা হবে এম ওয়ান জি, আর প্লাস কাচের বলের ওজন, তাহলে সেটা হবে কি এম টু জি। আচ্ছা, এই দুটোর ওজনটা কার সাথে সমান হবে? যেহেতু পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে, তো এই দুটো ওজনটা অপসারিত জলের ওজনের সাথে সমান হবে, তাই না? অপসারিত জলের ওজনের সাথে সমান হবে। তাহলে অপসারিত জলের ওজন কত হবে? অপসারিত জলের ওজন কত হবে? তাহলে অপসারিত জলের ওজন হবে এম জি। তো তাহলে এম মানে রো টাইমস ভি, ভি মানে টোটাল ভলিউমটা, তাহলে ভি ওয়ান প্লাস ভি টু। আর রো, রো মানে জলের যেটা, এটা যেহেতু সিজিএসে আছে, তাহলে জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি হয় সিজিএসে। আর জি, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা হলো। এবার এম ওয়ানের মানটা বসিয়ে দিই আমি, রো ওয়ান ভি ওয়ান, এম ওয়ানটা হচ্ছে রো ওয়ান ভি ওয়ান প্লাস রো টু ভি টু, জি কমন নিয়ে নিলাম, জি জি কেটে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে রো ওয়ান ভি ওয়ান আর এখানে হচ্ছে ভি ওয়ান, জি তো কেটে গেছে। তাহলে আমি যদি করি রো ওয়ান মাইনাস ওয়ান টাইমস ভি ওয়ান হলো এদিকে, আর এদিকে হচ্ছে ভি টু কমন নিয়ে নাও, তাহলে ওয়ান মাইনাস রো টু, ওয়ান মাইনাস রো টু হচ্ছে। তো এটা যদি করা হয়, তাহলে রো টুটা আমাদের কি ছিল? রো টুটা হচ্ছে ভেতরে কাচের যেটা, আহ, কাচের হচ্ছে 2.6, আর রো ওয়ানটা হচ্ছে বাইরেরটা মানে 0.8, তাহলে এখানে হচ্ছে 0.8 মাইনাস ওয়ান টাইমস ভি ওয়ান, আর এদিকে হচ্ছে ওয়ান মাইনাস 2.6 টাইমস ভি টু। তাহলে ভি ওয়ান বাই ভি টু হয়ে যাচ্ছে তোমার এখানে -1.6, আর নিচে হয়ে গেল -0.2, মাইনাস মাইনাস কাটলো, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, তাহলে 8/1, তাহলে 8:1 হচ্ছে। V1:V2 হচ্ছে 8:1, মানে মোমের আয়তন আর কাচের আয়তনের অনুপাত হচ্ছে 8:1। তাহলে এই জিনিসটা যেটা হলো 8:1, এটাই অ্যান্সার। তাহলে এখানে আর্কিমিডিসের প্রিন্সিপালটা আমরা অ্যাপ্লাই করেছি, যে ওই বস্তুটা, নিমজ্জিত বস্তুর যে ওজন, সেই ওজনটা তোমার অপসারিত তরলের ওজনের সাথে সমান হয়। এটা কিভাবে হয়, এটা আমরা প্রুফও করেছি থিওরিটাতে এর আগে, রো ভিজি যে জিনিসটা হয়েছিল। স্যার এগুলো প্রবলেম চলে আসলে সময় চলে যাবে স্যার। প্র্যাকটিস করো না, তোমাকে তো করে দেখাতে হবে না, তুমি ডাইরেক্ট করে নেবে, অপশন দেওয়া থাকবে তো। কনসেপ্টগুলো তো ক্লিয়ার করতে হবে না, তুমি প্রবলেম না করলে কনসেপ্টগুলো, কনসেপচুয়াল যেগুলো, ওগুলো হ্যাঁ সে করতে তো, পারবে না। হ্যাঁ ঠিক আছে স্যার।
একটু তো করতেই হবে, কারণ এগুলো সিলেবাসেই তো আছে না, সিলেবাসের বাইরে থেকে তো করছি না আমরা। মানে কটা করলাম, কয়েকটা তো করলামই। দেখো, আর্কিমিডিসের প্রিন্সিপালটা পড়লাম। হ্যাঁ, 4 জনের হবে। সবজি। হ্যাঁ, স্টেটমেন্ট ট্রান্সমিশন অফ ফ্লুইড প্রেশার এটা তো করলাম, যে পাস্কালস ল যেটা, ওই জিনিসটা। মাল্টিপ্লিকেশনটা পড়লাম, আর ওই হিসেবে ওর উপরে কি কয়েকটা অঙ্ক আর কি। তো এই অঙ্কগুলো দেখো, অঙ্কগুলো তোমার আসতে পারে এরকম, বা নাও আসতে পারে, কনসেপচুয়াল আসতে পারে, কিন্তু ব্যাকআপ হিসেবে তো আমাদের করে রাখতে হবে না অ্যাপ্লিকেশনগুলো। যেমন একটা কোশ্চেন আরো আছে, দেখো এটা। একটি বস্তু কোনো তরলে ভাসলে ওর আয়তনের 1/4 অংশ, এরকম করে। তরলের বাইরে থাকে, মানে আয়তনের 1/4 অংশ তরলের বাইরে থাকে, মানে 3/4 অংশ তরলের ভেতরে থাকে, এর মানে। তাহলে বস্তুটিকে তরলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে ছেড়ে দেওয়া হলো, তাহলে সম্পূর্ণ ডুবিয়ে ছেড়ে দেওয়া হলো, ওই সময় তার ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে? মানে দেখো, এখানে কেসটা হচ্ছে এরকম, যে ধরো আহ, এটা তরলের উপরের সারফেসটা, এবার ওই বস্তুটা বলছে 1/4 অংশ, এতটা ডোবানো আছে, আর 1/4 অংশ বাইরে আছে, মানে 4/1 বাইরে আছে, আর 4/3 ভেতরে আছে। তো নর্মাল অবস্থায়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, সাম্যাবস্থায় এইভাবে আছে। এবার তুমি জবরদস্তি ওটাকে তরলের ভেতরে ডুবিয়েছো, তাহলে ডুবিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তো ওটা তো উপরের দিকে আসবে না, ওকে ডুবিয়ে ছেড়ে দিলেও আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো বলছে যে উপরে যখন উঠে আসছে, তো তার ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে? তো ঊর্ধ্বমুখী ত্বরণ বের করার জন্য তোমাকে কি বের করা উচিত, যে বলটা কত ক্রিয়া করছে, কারণ বল যদি পেয়ে যাও, তাহলে তুমি ত্বরণটাও পেয়ে যাবে। তাহলে ঊর্ধ্বমুখী বল যেটা, ওই জিনিসটা আমাদের বের করা উচিত। তাহলে এই বস্তুটার আয়তন যদি ভি হয়, মানে এই পুরো বস্তুটার আয়তন যদি ভি হয়, ঠিক আছে, আর ঘনত্ব যদি রো হয়, ঠিক আছে, আর তরলের ঘনত্ব যেটা, ওটা যদি রো প্রাইম হয়, তাহলে তাহলে কি হচ্ছে, যে এর যে ওজনটা আর কি, এই বস্তুটার যে ওজনটা, ওটা কি হবে? এমজি। এমজি, এম মানে কি, রো টাইমস ভি জি। এই ওজনটা অপসারিত তরলের ওজনের সমান হবে, অপসারিত তরলের ওজনের সমান। তাহলে অপসারিত তরল কতটা হয়েছে? 3/4, 3/4 টাইমস ভি, মানে 3/4 টাইমস ভি, এই আয়তন, এই আয়তনের ওজনের সমান। তাহলে এটা হচ্ছে রো প্রাইম, এর ঘনত্বটা, আর হচ্ছে জি। তাহলে এই কন্ডিশনটা হলে এটা এমনি নর্মাল অবস্থায় থাকবে, ডুবে থাকবে, মানে 3/4 অংশ ডুবে থাকবে। তাহলে যদি আমি দেখি ভিবি কাটো আর জি জি কাটো, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, রো প্রাইম ইজ ইকুয়াল টু 4/3 রো। এর মানে ওই তরলের যে ঘনত্বটা, সেটা ওই বস্তুটার ঘনত্বর থেকে বেশি,
তরলের ঘনত্বটা বস্তুটার ঘনত্ব থেকে বেশি, দেখো 4/3 মানে 1-এর বড় না, 1 পয়েন্ট সামথিং আসবে, 1.33 আসবে, তাহলে রো প্রাইমটা গ্রেটার দেন রো। এর মানে আমাদের এখান থেকে একটা জিনিস তো বোঝা উচিত যে যদি রো প্রাইমটা মানে তরলের ঘনত্বটা বস্তুটার ঘনত্ব থেকে বেশি হয় তাহলে বস্তুটা কিন্তু ডুবে যায় না, ঠিক আছে, পুরোটা ডুবে না, তা কিছু পোর্শন ডুবে। তাই এখানে যেহেতু রো প্রাইমটা গ্রেটার দেন রো, তাহলে পুরোটা এই জন্য ডুবেনি, ঠিক আছে। এবার কি বলছে যে তুমি বস্তুটাকে পুরোটা ডুবিয়ে দিয়েছো, তাহলে ডুবিয়ে দিলে বস্তুটির উপরে তো মানে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, তাই না? তো এই ঊর্ধ্বমুখী বলটা কত ক্রিয়া করবে? তাহলে বল মানে কি মাস ইনটু অ্যাসিলারেশন হয়, তাহলে এই মাস, আচ্ছা ঊর্ধ্বমুখী বল যেটা ওটা আগে লিখি, ঊর্ধ্বমুখী বল যেটা হবে সেইটা কি হবে, সেটা রেজাল্টেন্ট ফোর্সটা না, মানে নিচে ধরো ওর ওজনটা কাজ করছে আর উপরে প্লাবক বলটা কাজ করছে, এফ বিটা বয়েন্ট ফোর্স যেটা, তাহলে যেহেতু উপরের দিকে আসছে তাহলে বয়েন্ট ফোর্সটা বেশি, এর মানে তাহলে এফ বি মাইনাস ওজন, তাহলে এটাই তো ঊর্ধ্বমুখী বল হবে। আচ্ছা ঊর্ধ্বমুখী বল মানে কি মাস ইনটু অ্যাসেলারেশন, আমরা নিউটনের সূত্র অনুযায়ী তো মাস ইনটু অ্যাসেলারেশন যদি করতে হয় তাহলে এখানে মাস মানে কত, তো মাস মানে এই বস্তুটার মাস, তাহলে বস্তুটার মাস মানে কি রো টাইমস ভি, তাহলে রো ভি, আর অ্যাসেলারেশন ধরো এ, তাহলে অ্যাসেলারেশন এ হয়ে গেল রো টাইমস ভি ইন্টু এ। আচ্ছা এফ এ বি বয়েন্ট ফোর্সটা কত, বয়েন্ট ফোর্সটা কত হবে, অপসারিত তরলের ওজনের সমান হবে, তাহলে যেহেতু পুরোটা ডুবিয়ে দিয়েছিলে তাহলে বয়েন্ট ফোর্সটা কি হবে ভি রো প্রাইম, তাহলে অপসারিত তরলের মাস হয়ে গেল ইন্টু জি অপসারিত তরলের ওজন হয়ে গেল, মাইনাস ওজনটা কত, ওর পুরো বডিটার ওজনটা কত, তাহলে রো ভিজি, এই জিনিসটা। আচ্ছা এবার দেখো রো প্রাইম আর রো এর মধ্যে রিলেশনটা আমরা জানি, রো প্রাইম আর রো এর মধ্যে রিলেশনটা জানি, তাহলে রো প্রাইমের মানটা বসিয়ে দিই এখানে, তাহলে ভি আর জি যদি কমন নিয়ে নিই তাহলে রো প্রাইম মানে 4/3 রো মাইনাস রো, তাহলে এখানে কত হচ্ছে 4 - 3 1/3 রো, তাহলে 1/3 রো ভি জি, আচ্ছা ঠিক আছে 1/3 রো ভি জি। তো এখানে দেখো এইদিকে রো আছে এইদিকে রো আছে কেটে গেল, এইদিকে ভি আছে এখানে ভি আছে কেটে গেল, তাহলে অ্যাসেলারেশন যেটা দেখো 1/3 জি হলো, তাহলে অ্যাসেলারেশনটা 1/3 জি, এর মানে গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশনের 3/1 অ্যাসেলারেশন নিয়ে ও উপরের দিকে যাবে, মানে গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন কত হয় 9.8, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 3 যা 9 মানে 3 পয়েন্ট সামথিং, এ তো অ্যাসেলারেশন নিয়ে উপরের দিকে আসবে। মানে এই অঙ্কটা যে আসবে ওটা আমি বলছি না, আমি বলছি কনসেপ্টগুলো কিভাবে ইউজ হচ্ছে ওটা শিখতে হবে। মেন পয়েন্ট হচ্ছে যে আর্কিমিডিসের প্রিন্সিপাল, ওই জিনিসটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে কোনো ডাউট আছে? না স্যার। ওকে, কি ও বেশি লোড হয়ে যাচ্ছে নাকি রাব্বিল? না স্যার, সেরকম না, ঠিক আছে। মানে কনসেপ্ট গুলো তো ক্লিয়ার রাখতেই হবে স্যার মাথাতে, না তো হবে না আবার। হ্যাঁ ওটাই তো বলছি, কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে, আর একটু বইও রিড করো, হ্যাঁ বইটাও রিড করো সময় পেলে। স্যার মুকুল রায়ের বইটা নিয়েছি আমি আবার, মুকুল আচ্ছা রায় বলেছিলেন। হ্যাঁ মুকুল রায় নিয়েছো তো ওখান থেকে যে প্র্যাকটিসগুলো আছে প্র্যাকটিসগুলো করো। হুম। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ তুমি আজকে ওখান থেকে না হলে ইটা কি বলে জানো, আর্কিমিডিসের প্রিন্সিপাল রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওগুলো আজকে করবে, হ্যাঁ পাস্কালস ল আর আর্কিমিডিস প্রিন্সিপাল রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওগুলো করবে ওখান থেকে।
এখানে আরেকটা কোশ্চেন আছে, কি বলছে, একটি ফাঁপা গোলকের ভিতর এবং বাইরের ব্যাস যথাক্রমে এত আর এত। মানে এটা গোলক আছে বাট এটা হলো, মানে এরকম ফাঁপা গোলক। এবার ফাঁপা গোলক যেহেতু, তাহলে এর বাইরের ব্যাস আলাদা হবে, ভেতরের ব্যাসার্ধ আলাদা। এখানে ব্যাস বলে দিয়েছে যদিও। তো বলছে এত গ্রাম পার সিসি ঘনত্ব বিশিষ্ট তরলে গোলকটি ভাসেও না ডোবেও না। ঠিক আছে, মানে পুরো ডুবে যায় না আবার পুরো ভাসেও না, মানে এরকম। তাহলে গোলকের উপাদানের ঘনত্ব কত, মানে এই যে ম্যাটেরিয়ালটা তৈরি হয়েছে এর ডেন্সিটিটা কত হবে ওটা বের করতে বলেছে। এখানেও তাহলে কি করতে হবে, যেহেতু তরলের তুমি একটা বস্তুকে ডুবিয়েছো, তাহলে আর্কিমিডিসের প্রিন্সিপালই আসবে। ধরো এতটা ডুবে আছে, এরকম করে ডুবে আছে। এবার বলছে এর গোলকের উপাদানের ঘনত্ব কত বের করতে হবে। তাহলে ধরে নিলাম যে উপাদানের ঘনত্ব রো, ঠিক আছে। আচ্ছা, তাহলে রো যদি ঘনত্ব হয়, তাহলে এই যে গোলকটা আছে, ফাঁপা গোলকটা, এর যে ওজনটা হবে, সেই ওজনটাই তো কি হবে, অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। অপসারিত তরলের ওজনের সাথে সমান হবে। ঠিক। আচ্ছা, তো এইবার দেখো, মানে আমি এটা লিখতে পারবো যে গোলকের ওজন যেটা, সেটা হবে অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত তরলের ওজন, এই জিনিসটা। আচ্ছা, গোলকের ওজন মানে কি? গোলকের ওজন মানে গোলকের মাস ইন্টু জি। তাহলে গোলকের মাসটা বের করব কিভাবে? এটা সলিড হলে তো ঠিক ছিল যে আয়তন ইন্টু ঘনত্ব করে দিলাম, হয়ে গেল। কিন্তু যেহেতু ফাঁপা আছে, তো আমাকে কি করতে হবে, এই পুরোটা থেকে ভেতরেরটা বাদ দিতে হবে, ভেতরের গোলকটাকে। মানে হচ্ছে যে জি আমি বাইরে লিখে দিলাম, আর ভেতরে লিখবো কি 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। মানে পুরো গোলকটার, এটা ধরো ক্যাপিটাল আর ধরলাম, এটা স্মল আর ধরলাম, আর ভেতরেরটা হচ্ছে স্মল আর ধরলাম, বাইরেরটা ক্যাপিটাল আর। তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, মানে বড় গোলকটা, মাইনাস যদি করি 4/3 পাই স্মল আর কিউব, মানে ভেতরেরটা, তো ভেতরেরটা মাইনাস করে দিলাম যেহেতু ফাঁপা। তো এই জিনিসটা বলছে কি, অপসারিত তরলের ওজন। তাহলে অপসারিত তরল তো ভেতরেরটার জন্য অপসারিত তো হয়নি না, বাইরেরটার জন্যই হয়েছে। তাহলে এখানে আয়তন খালি 4/3 পাই ক্যাপিটাল আর কিউবই নেব। আর এটা তো আয়তন হলো, রো হচ্ছে রো ওয়াটার, জল যেহেতু, না জল তো না, ওই লিকুইড অন্য ঘনত্ব দেওয়া আছে, অন্য তরল। তাহলে ওই লিকুইডটা লিখে নিলাম, রো লিকুইড, আর জি আছে, তাহলে এই জি কেটে দিলাম। এবার এখান থেকে করতে কি হবে, এখান থেকে রো এর ভ্যালুটা বের করতে হবে। এখানে যে রো আছে এই রোটা বের করতে হবে। রো লিকুইড দেওয়া আছে, তো আমি যদি রোটা বের করতে চাই, তাহলে রো হয়ে গেল, দেখো 4/3 পাই
4/3 পাই কেটে যাবে, তাহলে পড়ে কি থাকলো, এখানে আর কিউব পড়ে থাকলো, আর নিচে পড়ে থাকলো আর কিউব মাইনাস স্মল আর কিউব, আর এখানে হচ্ছে রো লিকুইডটা, এই জিনিসটা। মানগুলো বসিয়ে দাও। দেখো ক্যাপিটাল আর কত, 10 সেন্টিমিটার, ওটা হচ্ছে ব্যাসটা, তো এটা কত হবে, 5 হবে, তাহলে 5 এর কিউব, 5 এর কিউব মানে কত, 25, 125, আর এখানে 125 মাইনাস 8-এর অর্ধেক করো 4, 4-এর কিউব মানে 64, এটা ইন্টু রো লিকুইড মানে 1.5, তাহলে এখানে হচ্ছে 125, আর নিচে মাইনাস করলে 5 থেকে 4 গেলে 1, 2, 12 থেকে 6 গেলে 6, 61 ইন্টু 1.5, দশ করে দাও, 2 দিয়ে 5 দিয়ে কাটে দাও, 5 জনে 10, 2 25, 5 হচ্ছে 25, তাহলে এটা কত হচ্ছে, 15 5 75 এর 5, 15 জনে 30 আর 7 37 বাই 2 1 2, 2 12, এটা যদি করো 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে, 3 দুনো 6, 3 দুনো 6, 3 একে 3, তাহলে 3 পয়েন্ট সামথিং আসছে, অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 3 গ্রাম পার সিসি। আরো করলে মানে পয়েন্টে আসবে কিছু আর কি। তো এইভাবে করে করতে হবে। তো আমরা আজকে একটা পোর্শন আমরা পড়লাম, এগুলো আর্কিমিডিস প্রিন্সিপাল আর এইটা, এরপরের দিন আমরা এগুলো করব, মানে ভিসকোসিটি রিলেটেড সব ডেফিনেশন, ইউনিট, ডাইমেনশন, এগুলো স্টোকস ল আর এইগুলো ভিসকোয়াস। তারপরের দিন সারফেস টেনশন, মানে আর দুটো ক্লাসে মেকানিক্সের পার্টটা শেষ করে তারপরে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে যাব, ঠিক আছে? আজকে আর পড়াবো না, তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে?